সেপ্টেম্বর মাসের শেষ। সবে রাতের আকাশে কুয়াশার চাদর পড়তে শুরু করেছে। মহালয়ার বাকি আর মাত্র 7 দিন। রাহুল বোস, জনপ্রিয় কথা সাহিত্যিক, আজ 2 দিন হলো তার এবারের পুজোর নতুন উপন্যাস বেরিয়েছে। পাবলিশিং হাউসে বসে একের পর এক ভক্তদের কেনা উপন্যাসে সই করছে, কথা বলছে তাদের সাথে। তার পাঠক মহলে ইয়াং জেনারেশনই বেশি। ভক্তদের মধ্যে একটি ছেলে বিস্ময় ভরা হাসি মুখে তার সামনে এসে দাঁড়াল। স্যার স্যার আমি আপনার বিরাট বড় ভক্ত। তাই? বাহ বাহ। আপনার লেখার সমস্ত গল্প উপন্যাস সব পড়ে ফেলেছি। রাহুল বোসের মুখে একটা আত্মতুষ্টির হাসি। ছেলেটি কিছুক্ষণ পরে আবার বলল, আপনাকে একটা কথা বলবো স্যার। বলে রাহুল বোসের জবাবের অপেক্ষা না করেই বলল, স্যার জানেন, আমার না আপনার মতোই লেখক হওয়ার ইচ্ছে। রাহুল বলল, গ্রেট, এটা তো খুব ভালো কথা। ছেলেটি কিন্তু কিন্তু করে বলল, কিন্তু বাড়ির কেউ চায় না জানেন আমি লেখক হই। এমনকি আমার ছেলেটির মুখের কথা শেষ হতে না হতেই রাহুল বলল, এই তুমি প্রেম করো? ছেলেটি হতবাক মিশ্র কণ্ঠে বলল, প্রেম? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন? রাহুল ছেলেটির দিকে তাকিয়ে হাসল। তারপর তার সদ্য কেনা উপন্যাসে সই করে বলল, শোনো, প্রেম যখন করো তাহলে তুমি লেখক হতে পারো। ছেলেটি কিছু না বুঝে কেমন এক জিজ্ঞাসু দৃষ্টিতে রাহুলের দিকে তাকালো। তারপর আর কিছু না বলেই চলে গেল। রাত বেড়েছে। কুয়াশার চাদর আরেকটু যেন জড়িয়ে নিয়েছে শহরটাকে। রাহুল বাইরে বেরিয়ে একটা সিগারেটে আগুন দিল। আজ ভক্তদের ভিড়ে ছেলেটাকে দেখে তার সাথে কথা বলে রাহুলের মনে পড়ছে তার কথাগুলো। তার স্মৃতির চাদর যেন ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে। বেশি নয়, আজ থেকে বছর 2 আগের কথা। কাকা, ফুচকা আর একটু ঝাল দাও তো। বলেই হাপস হুপস করে চোখ নাক মুছে আবার ফুচকাটা মুখে পুরল উদিতা। ঝাল খেতে গিয়ে নাকের জল চোখের জল এক হচ্ছে, তবুও খাওয়া চাই। এই বলেই উদিতাকে ভালোবেসেই দুঘা বসালো রাহুল। উদিতা রাহুলের কথায় বিশেষ কান না দিয়ে খাওয়ায় মনোনিবেশ করল। খাওয়া শেষে পাও নিয়ে খানিক তর্ক বিতর্ক হলো। তারপর হাঁটা লাগালো দুজন। রাহুল আর উদিতার এই হেদুয়া পার্কের পাশ দিয়ে হাঁটাটা নতুন কিছু নয়। দীর্ঘ বেশ কয়েক বছরের অভ্যাস। বহুদিন ধরেই এই রাস্তা, দোকান, পার্কের বসার বেদি, ফুচকাওয়ালা, কৃষ্ণচূড়া গাছটা এরা সবাই ওদের চেনে। ওই যেদিন রাহুল প্রথম উদিতার হাত ধরেছিল, রাস্তায় হাঁটতে হাঁটতে আচমকা সেদিন উদিতার সাথে সাথে লাল কৃষ্ণচূড়াটাও লজ্জা পেয়েছিল। রাঙা হয়েছিল উদিতার কানের লতি। গালে লালাভ আভা সেদিন রাহুলের চোখ এড়ায়নি। অথচ এই রাহুল আর উদিতাই কোনোদিন ভাবেনি ওদের সম্পর্কটা এত দূর গড়াবে। শুধু ওরা না, কেউই ভাবেনি। কি করে ভাবত 2 মেরুর 2 মানুষ একে অপরকে এতটা ভালোবাসতে পারবে? কোনোদিন ওরা নিজেরাই ভেবেছিল? সেই যেবার হায়ার স্টাডিজের জন্য রাহুল অনেকটা দূর চলে গেল, রাহুলকে প্রথমে কিছু না বললেও নিঃশব্দে আড়ালে কম চোখের জল ফেলেছিল উদিতা। যা কোনোদিন স্বপ্নেও ভাবেনি তাই হয়েছে। বুঝতেই পারেনি রাহুলকে কখন এতটা আপন করে নিয়েছে সে। ওদের রাত জাগা প্রতিটি কথোপকথন, খুব চেনা কফি শপটা, কলেজের গেটটা, টিউশন ব্যাচের চক ডাস্টার, ব্ল্যাকবোর্ড, ওদের বেড়ে ওঠা এই প্রেমের সাক্ষী। আনমনে দুজনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসব কথাই বারবার মনে আসছিল দুজনের। শোন,
আচ্ছা, তোর মনে আছে এই দোকানটার লস্যি তোর কত প্রিয় ছিল? হ্যাঁ, এই দেখ, সেবার পুজোয় এই দোকানটিতে খেয়েছিলাম না, কি খারাপ ছিল বল। এসব বলতে বলতেই ট্রাম লাইন পেরিয়ে এগিয়ে চলেছে দুজন। আজ কতদিন পর আবার সেই চেনা রাস্তা, চেনা গলি, যেন অনেক না পাওয়ার মাঝে অনেকটা ফিরে পাওয়া। আচ্ছা শোন, আজ তোকে কয়েকটা জরুরি কথা বলতেই এখানে ডাকা। রাহুলের দিকে তাকিয়েই বলল উদিতা। রাহুল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে উদিতা আবার বলল, দেখ, অনেকগুলো বছর অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ির সকলকে আটকে রেখেছি, এভাবে আর কতদিন। আমার বাড়ির লোকজন কিন্তু এবার সিরিয়াস আমার বিয়ে নিয়ে। কথাটা আর শেষ করতে পারল না উদিতা। খুব চেনা পরিচিত ভালোবাসার গল্প এটা, আমাদের সবার মতোই। রাহুলের বাবা রিটায়ার করেছেন আগের বছর, সরকারি কেরানি ছিলেন। বাড়ির অবস্থা নিতান্তই সাধারণ। সেই বাড়ি থেকে ঘুষ দিয়ে সরকারি চাকরি লাভ বা বহু টাকার বিনিময়ে পড়াশুনো কেনাটা কোনোটাই সম্ভব নয়। সুতরাং এই মন্দার বাজারে যা চাকরির অবস্থা, এতে এসব নতুন কিছু নয়। কত প্রেমিত এই চাকরির অভাবে, টাকার অভাবে জানালা দিয়ে পালায়। রাহুলও শুনল শুধু চুপ করে। একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই শোনা গেল না। উদিতা জানে রাহুলও যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু তাও এখনো অবধি। দুই পক্ষের মৌনতায় যেন অনেকগুলো কথা বলে দিচ্ছিল। যে হাত দুটো একে অপরকে সবসময় আঁকড়ে রাখতে চেয়েছিল, আজ সেই হাত দুটোই কি ক্লান্ত, কে জানে। তুই আমার স্বপ্ন, আমার জীবনের ইচ্ছা সবই তো জানিস। রাহুলের মুখের কথা কেড়ে উদিতা বলল, জানি, সবই জানি, ইনফ্যাক্ট আমি সব থেকে ভালো জানি, কিন্তু বাড়িতে কি বোঝাবো বলতো? রোজ কি বলে বোঝাবো? কি অজুহাত দেব? অজুহাত? অজুহাতটা কিসের? সবটা বুঝিয়ে বললে তাদেরও তো বোঝা উচিত। তার জন্য রোজ রোজ অজুহাতটা কি করে আসছে বলতো? তাও তো আমি চেষ্টা করছি। এটুকু বলেই থামল রাহুল। ফিরে তাকালো উদিতার দিকে। শক্ত করে ধরে রাখা হাতটার দিকে তাকালো একবার। উদিতা তাকিয়ে সেই চোখগুলোর দিকে, যেগুলোর দিকে তাকিয়ে আজ এতগুলো বছর বেঁচে থাকার রসদ পেয়েছে ও। রাহুলের স্বপ্ন, ওর লেখা, এগুলো তো উদিতারও স্বপ্ন ছিল। ওকে জিততে দেখাটা তো উদিতারও স্বপ্ন ছিল। কিন্তু সমাজ আর সেই সমাজের মানুষ, এদের সাথে পাল্লা দিয়ে চলতে চলতে আজ উদিতারও কোথাও যেন রাহুলের জন্য অপেক্ষাটা বিরক্তিকর ঠেকছে। রাহুলের নিজের স্বপ্নকে ছোঁয়াটা আজ উদিতার কাছে কিছুটা হলেও পাগলামো ঠেকছে। যেন ওসব পরে হবে, চাকরিটাই জরুরি। স্বপ্ন ছোঁয়া চারটিখানি কথা নয়। ওসব ভেবে সময় নষ্ট করে কী লাভ? দিন দিন কথার ওপর কথা বাড়ছিল, তার সাথে বাড়ছিল দূরত্ব। দুই পরিবারের ইচ্ছের চাপে ওদের মিষ্টি সতেজ নিষ্পাপ প্রেম দীর্ঘশ্বাস ফেলছিল। কী করে যেন হারিয়ে যাচ্ছিল সবটুকু। অথচ রাহুল কিছুতেই মনোসংযোগ করতে পারছিল না। চাকরিটাও জুটছিল না। কোনোদিন 10টা-5টা অফিসের কাজের জন্য অন্যে হয়ে ঘুরতে হবে স্বপ্নেও ভাবেনি। কিন্তু সব কিছু পেরিয়ে ভালোবাসাটা যেন আর বেঁচে থাকছে না। দেখ, আমার পক্ষে এভাবে সম্ভব হচ্ছে না। আর আমার মা বাবারও তো আমায় নিয়ে কিছু স্বপ্ন থাকতে পারে। আর কতদিন? সব কিছুরই একটা লিমিট থাকে। সব সময় সব স্যাক্রিফাইস আমি একাই কেন করব? কথাগুলো বলে কিছুক্ষণ চুপ ছিল উদিতা। ওপাশের মানুষটার হৃৎপিণ্ডটা তখন দুমড়ে মুচড়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে। আমি তো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চেষ্টাটা করছি উদিতা। এটা কি স্যাক্রিফাইস নয়? না, নয়, কারণ তোর কাছে আমি ফার্স্ট প্রায়োরিটি নই বলে তুই এতদিন এত দায়সারা ভাবে থাকতে পারতিস না। মানে
মানে এটাই যে তুই যদি ঠিকভাবে চাকরিটা খুঁজতিস তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। কিছুক্ষণের মৌনতা ভেঙে রাহুল বলল, তুই কি চাস? মুখ দিয়ে কথাটা বেরোচ্ছিল না উদিতার, তাও বলতে তো হবেই ওকে আজ। আই থিঙ্ক আমাদের আলাদা হয়ে যাওয়াই উচিত। এই সম্পর্কটার কোনো পরিণতি নেই। এটুকু বলেই চুপ করে গেল উদিতা। ওপাশে তখন ঝড়ের আগের নিশ্চুপতা, শুধু বলল, বেশ। ব্যাস, এটুকু বলেই ফোনটা রেখে দিল রাহুল। ধপ করে মাটিতে বসে পড়ল উদিতা। কে যেন ওর ভেতর থেকে ওকেই উপড়ে নিয়ে চলে গেল। কিন্তু আর কি বা করার ছিল? এভাবে আর কতদিন? সমাজকে কি বলবে? আশেপাশের মানুষকে কি বলবে? ও তো রাহুলকেই ভালোবাসে, কিন্তু রাহুলের তো বোঝা উচিত সবটা। ও তো ওর পরিস্থিতিটা বুঝলই না। ওর স্বপ্নটাই সব, আর ওদের একসাথে বাঁচার স্বপ্নটা সেটা কিছু না। তার কোনো দাম নেই। একটা স্বপ্নকে ছুঁতে গিয়ে আরেকটাকে শেষ করে দেওয়া, সেটা ঠিক। কান্নায় ভেঙে পড়ল উদিতা। প্রকৃতিও যেন একসাথে কান্নায় ভেঙে পড়েছে। আকাশ ভেঙে তখন বৃষ্টি। একে কি বাঁচা বলে? আজ এতগুলো বছর পর এত খুনসুটি, মারামারি, আবদার, আদর, ভালোবাসার পর হঠাৎ সে আর নেই। এটা কি মেনে নেওয়া সম্ভব? কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে। উদিতা তো চাইলেই নিজের জীবন মা বাবার কথার মতো নিজের মতো করে শুরু করতে পারে। আর তোর বিয়েতেও বাধা নেই, কিন্তু পারছে কই? গলায় কাঁটার মতো যেন কি একটা বিঁধে আছে। ও পারছে না, অনেক চেষ্টা করেও পারছে না রাহুলকে ছাড়া বাঁচতে। আর রাহুল, ওর কি হচ্ছে কষ্ট উদিতার জন্য? সেদিন অত কিছু শোনার পর আর একটা ফোনও করেনি ও। কেনই বা করবে? যে অপমানিত হতে কেউ কেনই বা চাইবে? কিন্তু ভালোবাসায় এসব কিছুও সম্ভব। মান অপমানের বেড়া টপকে কখন সেই মানুষটাই সব হয়ে ওঠে, সে কি আর খেয়াল থাকে? আবহাওয়া দপ্তর বলছে এখনো বেশ কিছুদিন চলবে এই দুর্যোগ। প্রবল নিম্নচাপ, ঘন কালো মেঘে মোড়া আকাশটা ততোধিক দুর্যোগ চলছে উদিতার মনে। বাবার পছন্দের পাত্রপক্ষ দেখতে আসবে ওকে। উদিতার সাথে রাহুলের আজ কথা নেই প্রায় 10 দিন। রাহুলও সব জেনে বুঝেই কল করেনি। তার মাথার সমস্ত শিরায় যেন যন্ত্রণা অনুভূত হচ্ছে। কি হয়ে গেল এই কদিনে? এমনকি নতুন কোনো চাকরির, নতুন কিছু লেখার চিন্তা, এগুলোর কোনো কিছুই তার ভাবনায় পড়েনি। রাহুলের ফোনটা বেজে উঠল। একটা আননোন নাম্বার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? ওপাশ থেকে ভেসে এলো চেনা চেনা এক কণ্ঠস্বর। আরে রাহুল বাবু, কেমন আছেন? চিনতে পারছেন তো? আমি চৌরাশিয়া বলছি। আরে পাশে আছি প্রকাশনীর। রাহুলের তৎক্ষণাৎ মনে পড়ে গেল টেলিফোনের লোকটার কথা। ও হ্যাঁ হ্যাঁ, বলুন, মনে পড়েছে। আর কি বলবো বলুন। আপনি যে এরকম একটা কাণ্ড করে বসবেন তা তো জানতুম না মশাই। এটা কি ভালো হলো? কি বলুন তো, কি বলতে চাইছেন সেটা পরিষ্কার করে বলুন। আরে 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 বাবা, আপনি রেগে যাচ্ছেন কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন। আপনি যে নতুন বইটা পাবলিশ করলেন, আমাকে জানালেন না একবার? রাহুল কথাটা শুনে আকাশ থেকে পড়ল। সে বই প্রকাশ করেছে? কি বলছে এই চৌরাশিয়া? হ্যাঁ, এটা ঠিকই যে সে তার লেখা নানান গল্প নিয়ে বিভিন্ন প্রকাশনীতে ঘুরেছে বহুবার, কিন্তু কেউ তার লেখা
বিনে পয়সায় ছাপতে রাজি হয়নি। তার মধ্যেই চৌরাশিয়াও ছিলেন, কিন্তু আজ হলো কি ভদ্রলোকের? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আরে আপনি আমাকে বলতে পারতেন, কিন্তু কি দরকার ছিল গরিবের পেটে লাথি মারার? দেখুন, আপনি কিন্তু এবার... বিরক্ত গলায় বলল রাহুল। আচ্ছা আচ্ছা, গুসা কেন করছেন মালিক? দেখুন, আমি তো প্রথমেই আপনাকে বলেছিলাম কি আপনার লেখার ক্ষমতা অসাধারণ। আপনি গল্প লিখলে সে গল্প হিট হবেই। তাই না আজ আপনার লেখা বই 7 দিনের মধ্যে আউট অফ স্টক। আরে অনেক কাঠখড় পুড়িয়ে একটা কপি জোগাড় করেছি। पर आप एक बार हमको मौका देते। রাহুলের মাথায় সমস্ত কিছু জট পাকিয়ে যাচ্ছে। চৌরাশিয়া আবার বললেন, দেখুন রাহুল বাবু, পরবর্তী বইটা কিন্তু আমার প্রকাশনী থেকে বেরোবে। আমি কিন্তু আগে থেকেই আপনাকে কথা দিয়ে রাখলাম। হ্যাঁ। রাহুল কিন্তু কিন্তু করে বলল, কিন্তু আমি যে... তার কথা শেষ না হওয়ার আগেই চৌরাশিয়া বলল, আরে না না না, কোনো কিন্তু না, কোনো কিন্তু না। আরে আমার প্রকাশনী আপনার বইয়ের পুরা খরচা দিবে, আপনাকে কোনো ভাবতে হবে না। আপনি কাজ করেন তো, আপনার ঠিকানাটা আমাকে দিন, আমি কালই গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসব। হ্যাঁ। রাহুল কিন্তু কিন্তু করে ঠিকানাটা দিল। চৌরাশিয়া ফোন রেখে দিয়েছে। সে অবাক হয়ে বসে ভাবছে এতক্ষণ তার সাথে কি হলো। সে নাকি বই প্রকাশ করেছে, কিন্তু এই কয়েকদিনে তার জীবনের ওপর দিয়ে যে ঝড় গেছে তাতে তার জীবনের পাতাগুলোই যে প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আর ভাবতে না পেরে সে উদিতাকে ফোন করল। বার কয়েক রিং হয়ে যাওয়ার পরেও যখন উদিতা ফোনটা ধরল না, রাহুল আরও খাপ্পা হয়ে উঠল। কি যে করে, দরকারের সময় ফোনটা ধরে না। তৎক্ষণাৎ তার মনে পড়ল সেদিনের উদিতার বলা শেষ কথাগুলো। তাদের দুজনের রাস্তাই তো এখন আলাদা। রাহুল আবার ভাবনায় ডুবে গেল। খানিকক্ষণ পর আবার ফোনটা বেজে উঠল। রাহুল খাটে শুয়েছিল, লাফিয়ে উঠল। হয়তো উদিতাই ফোনটা করেছে, কিন্তু না, আবার একটা আননোন নাম্বার। রাহুল একটু বিরক্তভাবেই কলটা রিসিভ করল। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে ভেসে এলো এক গুরু গম্ভীর স্বর। আপনি রাহুল বোস বলছেন কি? রাহুল একটু থতমতভাবেই বলল, নমস্কার, আগে হ্যাঁ, আমি রাহুল। ও আচ্ছা আচ্ছা, আমি দৈনিক কলম পত্রিকার সম্পাদক বলছি, এস.কে. রয়। রাহুল নামটা শুনেই হাঁ হয়ে গেল। এস.কে. রয়? এনার এডিটোরিয়াল লেখার রীতিমতো ভক্ত রাহুল, এবং এই পত্রিকা প্রায়ই পড়ে রাহুল। ভদ্রলোক বললেন, আগে আপনার লেখা বইটা আমি পড়েছি। আবার সেই বই। রাহুল এবার আর অবাক বা বিস্মিত হলো না। সে এটুকু বুঝতে পেরেছে কিছু তো একটা ঘটেছে। সে বরং একটু চালাকির সাথেই বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভদ্রলোক বললেন, না না, আপনি আপনি না, তুমি। তোমার গলা শুনে মনে হচ্ছে ইউ আর আ ইয়াং ম্যান, রাইট? আগে হ্যাঁ, আপনি আমাকে তুমি করেই বলুন। খানিক পরে আবার সেই গুরুগম্ভীর স্বরটা ভেসে উঠল। আসলে আমি খুব অবাক হয়েছি তোমার লেখা পড়ে। তোমার প্রথম লেখায় তুমি যে এত সফলতা পাবে তা আমি খানিক অনুমান করেছিলাম তোমার লেখা পড়ে। রাহুলের বুকটা কেঁপে উঠল। যদি ভদ্রলোক লেখা সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেন, কি বলবে সে? ভদ্রলোক বললেন, যাই হোক, তুমি কি করো? রাহুলের বুকটা যেন মুচড়ে গেল এবার। কি বলবে সে? সে চাকরি করে। কী বা হবে মিথ্যে বলে? এই চাকরি যখন তার জীবনের পাতাগুলো এভাবে নষ্ট করেছে। খানিক ভেবে রাহুল বলল, আগে আমি কিছু করি না বলতে লেখালেখিটাই শখ, আর পড়াশুনো আমি হিস্ট্রি অনার্স করেছি। রাহুল কথাগুলো এক নিঃশ্বাসে বলে নিজেকে সামলে নিল। তারপর বলল, কেন বলুন তো? ভদ্রলোক বললেন, না আসলে আমার
পত্রিকাতে একজন তোমার মতো ইয়াং ট্যালেন্টের প্রয়োজন, একজন সহকারী সম্পাদকের। আসলে তোমার লেখা পড়ে আমার মনে হয়েছে তোমার কলমে প্রতিবাদের ভাষা ফুটে ওঠে। তাই আমি ভাবছিলাম, অবশ্য তুমি যদি চাও তুমি এই চাকরিটা নিতে পারো, এতে তোমার লেখালেখির দিকটা আরো নিখুঁত হবে। রাহুল কি বলবে ভেবে পাচ্ছে না। তার মনে কে এত আনন্দ ঢেলে দিল। সে চাকরি পেয়েছে, চাকরি। হঠাৎ তার খুশির মধ্যে কে যেন উঁকি মেরে বলল, কিন্তু তুমি তো বইটা লেখনি। কে লিখেছে জানো না? তবে আবার গুরুগম্ভীর গলাটা শোনা গেল। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? দেখো রাহুল, তুমি ভেবে দেখো এই চাকরি তুমি করবে কিনা। আমি ঠিক করে নিয়েছি, অ্যান্ড নাও চয়েস ইজ ইয়োর্স। তুমি এক কাজ করো, কাল তুমি আমার অফিসে চলে এসো। রাহুলের চোখগুলো উজ্জ্বল হয়ে উঠল। কি যেন এক স্বপ্ন তার চোখে। হ্যাঁ, উদিতাকে বিয়ে করার, এটাই তাদের দুজনের স্বপ্ন ছিল, একটা ভালো জীবন। আজ যখন সেই সুযোগ আসছে সে কিছুতেই তা ছাড়তে রাজি নয়। সে বলল, ওকে স্যার, আমি কাল আপনার অফিসে যাব। গ্রেট, সি ইউ টুমরো, বাই। বলে ফোনটা রেখে দিলেন ভদ্রলোক। রাহুল নিজের গায়ে বার দুয়েক চিমটি কাটল। এসব স্বপ্ন নয় তো? না, কিন্তু কি হচ্ছে তার সাথে? কে এই লেখক যার নামে তার নামের সাথে মিল? রাহুল খানিকক্ষণ ভাবল যে সেও তো খারাপ লেখে না। সে প্রায়ই উদিতার সঙ্গে দেখা করতে গিয়ে তাকে নিজের লেখা গল্প উপহার দিয়েছে। উদিতা সেগুলো পড়ে খুশি আর মুগ্ধ হয়েছে চিরকাল। রাহুল আত্মবিশ্বাসী হয়ে উঠল। কাল যা হবে তা হবেই, এই চাকরি সে পাকা করবেই। আর এখন এই খবরটা উদিতাকে দেওয়া প্রয়োজন। ফোন করলো আবার। খানিকক্ষণ রিং বেজে রিসিভ করলো উদিতা। হ্যালো হ্যালো উদিতা। হ্যালো। রাহুলের কথায় আনন্দের সুর। কেমন আছিস? খুব ভালো রে, কেনই বা খারাপ থাকবো বল? রাহুল একটু অবাকই হলো, কিন্তু সেসব গায়ে না মেখে তাড়াতাড়ি বলল, এই এই জানিস আজ কি হয়েছে? না, এরকম ভাবে বলা যাবে না। চল না, আজ প্রিন্সেপ ঘাটে দেখা করি সন্ধেবেলা। উদিতা বলল, আজ? হ্যাঁ, আমারও তোকে কিছু দেওয়ার আছে, তাই আমাকেও দেখা করতে হতো। ঠিক আছে। রাহুল আরো আনন্দে গদগদ হয়ে বলল, এই উদিতা, কি জিনিস রে? এই বল না রে। উদিতা তেমনই সরলভাবে বলল, আমার বিয়ের কার্ড তোকে দেওয়ার ছিল। রাহুলের কান ভোঁ ভোঁ করে উঠল। কি বলছিস এসব? হ্যাঁ রে, বাবা মা বিয়েটা ঠিক করেই ফেললেন, ভালো পাত্র বলে। আমিও না করিনি তাই। উদিতার কথা শেষ হতে না হতেই রাহুল বলল, কিন্তু কিন্তু তুই এটা করতে পারিস না। আমি তো কালকেই। কেউ যেন রাহুলের মুখটা বন্ধ করে দিল। উদিতা বলল, কি কাল? দেখ, আর কিছু বলার নেই আমার। রাহুল বলল, তাহলে থাক, আর দেখা করব না। কি হবে দেখা করে বলতো? কেন? তুই যে কি বলবি বলছিলি, আর তাছাড়া আমার বিয়ে নিমন্ত্রণ নিবি না? রাহুলের রাগে কান দুটো লাল হয়ে গেল। বলল, না, লাগবে না আমার নিমন্ত্রণ, থাক। দেখ রাহুল, তুই কিন্তু আসিস। দেখা হচ্ছে, রাখলাম। উদিতা ফোনটা রেখে দিল। রাহুলের রাগে ঘুষি মারতে ইচ্ছে হলো নিজের উপর। তার জীবনের সুখ দুঃখ বেদনার সব কিছুই কি আজ এখনই হওয়ার ছিল? আর যদি চাকরিটা এলোই দুদিন আগে কেন এলো না? কি হবে এখন? আর কিছু ভাবতে পারল না সে। বিছানায় এলিয়ে দিল নিজেকে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, গড়িয়েছে বিকেলও। সন্ধে নামবে খানিকক্ষণ পরে। উদিতার ফোনের পর সারা দিন সে শুয়ে আছে বিছানায়, কিচ্ছু ভাবতে পারছে না সে। ঘড়িতে যখন 5টা বাজলো, রাহুল তখন ভাবছে উদিতার সাথে দেখা করতে যাবে কি যাবে না। কিন্তু তার মন যেন বারবার বলছে,
হতেও পারে তার আর উদিতার এটাই শেষ দেখা। আবার কবে, কোথায়, কখন দেখা হবে কে বলতে পারে। শেষমেশ সে যাবে এটাই স্থির করল। রাহুল বাড়ি থেকে বেরিয়ে যখন পৌঁছল তখন উদিতার ফোন এসেছে 5 বার। মানে ও পৌঁছে গেছে অনেক আগেই। সেপ্টেম্বরের শেষ, কাল মহালয়া, চারিদিকে কুয়াশার চাদর, একটু শীত ভাব। ব্রিজের নিচের ঘাটটায় ওরা দেখা করে এসেছে এতদিন, আজও তার ব্যতিক্রম হলো না। রাহুল পৌঁছে সিঁড়ি ভেঙে নামতে নামতে দেখল জলের একদম কাছটায় উদিতা দাঁড়িয়ে দূরের একটা নৌকা দেখছে। আজ উদিতা শাড়ি পরে এসেছে। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে গেল রাহুল। খুব কাছে গিয়ে ইচ্ছে হলো পেছন থেকে উদিতাকে জড়িয়ে ধরে, কিন্তু নিজেকে সংযত করে ডাকল রাহুল, উদিতা। উদিতা একটু চমকে উঠল, বলল, তুই কখন এলি? কি বলতো তুই? কেউ এত দেরি করে? আজও তুই লেট। রাহুল স্মিত গলায় বলল, কেন, আজ কি? উদিতা একটু নাটকের ঢঙে বলল, কেন? আমার বিয়ে? রাহুলের বিয়ে শব্দটার খোঁচা লাগতেই মনে মনে ভাবল, কিসের এত আনন্দ? বিয়ে নিয়ে কে সেই পাত্র যার জন্য ইচ্ছে করছে জলে ফেলে দিই? কি রে? উদিতার গলা শুনে নিজের ইচ্ছে সংযত করল রাহুল, বলল, এভাবে দাঁড়িয়ে না থেকে চল ওখানে বসি। হ্যাঁ চল। দুজনে বসলো পাশাপাশি। উদিতা একটু গা ঘেঁষে বসতেই রাহুল বলল, এই 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 আরে কি করছিস? উদিতা অবাক হয়ে বলল, কি হলো? কি হলো? আরে আমার গায়ে গা ঘেঁষে বসলে তোর হবু বর কি ভাববে বলতো? যা দূরে সরে বস। উদিতা বাঁকা চোখে রাহুলের দিকে তাকালো, বলল, আমার পর তো তোর মতো নয় রে, হিংসুটে। কথাটা শুনে রাহুল অনুভব করল তার নিজের কথাতে সে নিজেই আহত হয়েছে। দূরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বল নিয়ে খেলতে ব্যস্ত। ছোট্ট ছোট্ট পা ফেলে মা বাবাকে নিয়ে খিলখিলিয়ে হাসি হেসে ছড়িয়ে দিচ্ছে। রাহুল তাদের দেখে মনে মনে ভাবল, এরকম স্বপ্ন তো আমাদেরও ছিল। এরকমটাই ভাবছিল তাকিয়ে রাহুল। উদিতার ডাক এবারেও এড়াতে পারেনিও, কিন্তু আবার কেন? রাহুল বলল, বল, তাড়াতাড়ি বল, কি বলবি? উদিতার দিকে না তাকিয়ে কথাগুলো বলল রাহুল। সেদিনকার জন্য আই এম রিয়েলি সরি। আমার ওভাবে বলাটা সত্যি উচিত হয়নি। আমায় ক্ষমা করে দে প্লিজ। ক্ষমা আমি সেদিনই করে দিয়েছি। আর কিছু? আর কি বলা থাকতে পারে? আমি তো তোর জীবন থেকে সরেই গেছি, আর তো কোনো বলার জায়গা নেই। বলছি তো সরি। উদিতার ধৈর্য বরাবরই কম। এখনও ওর ধৈর্য ছাপিয়ে গলায় অন্য টান, যেন হারিয়ে ফেলার তীব্র ভয়, হয়তোবা ফিরে পাওয়ার আকুতি। আমিও তো বলছি ইটস ওকে। আর কিছু বলবি? আমার দিক থেকে শুধু একটাই বলা, ভালো থাকিস। ভালো যে তোকে ছাড়া থাকবো না সেটা কি বলে বোঝাতে হবে? সামনে রাহুলের চোখ অবনত। ছেলে হলেও চোখটা জলে ছলছল করছে। সন্তর্পণে নিজের চোখের জলটা লুকিয়ে নিল রাহুল। রাহুল নিজেকে সংযত করে বলল, দেখ উদিতা, আজ আর এসব কথা বলার কোনো প্রয়োজন আছে কি? তোর বাবা মা তোর জন্য নিশ্চয়ই ভালো পাত্র দেখেছেন। উদিতা রাহুলের চোখের দিকে তাকিয়ে রয়েছে। তার চোখ দুটো ছলছল করছে। সে যেন আর রাহুলকে কষ্ট দিতে পারছে না। তাও নিজেকে সংযত করে বলল, থাক আমার কথা, তুই বল কি বলবি বলছিলি? রাহুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না থাক, এসব এখন অর্থহীন। আমার হাতে আজও কোনো চাকরি নেই রে। আমি আজও বেকার। আজও তোকে সব কিছু দিতে পারবো না, যা কিছু স্বপ্ন দেখেছিলাম আমরা।
রাহুল কি যেন বিড়বিড় করে বলল, যদি আর একটা দিন পেতাম। কি রে, কি বলছিস? রাহুল বলল, ও কিছু না, পাগলের প্রভাব। বলেই রাহুল দৃষ্টিটা ছুঁড়ে দিল দূরের নৌকাটার দিকে। কুয়াশার চাদর কেটে নৌকাটা অনেকটাই স্পষ্ট দেখা যাচ্ছে। উদিতা বলল, এই নে। রাহুল দেখল একটা মোটা রঙিন মোড়ক। বলল, এতে কি আছে? খুলেই দেখ না, যেটার জন্য তোকে এখানে ডাকা। রাহুল খানিকটা অসন্তুষ্ট হয়ে তাচ্ছিল্যের সুরে বলল, ও বিয়ের কার্ড বুঝি, তা এত স্পেশাল ভাবে? আসলে স্পেশাল মানুষকে স্পেশাল ভাবেই তো দেব। রাহুল বলল, কে স্পেশাল? আমি? আগুনটা আরও তীব্রভাবে জ্বলছে। উদিতা খানিক আঁচ করেই বলল, খুলবি না? খুলে দেখ কেমন হয়েছে। রাহুল মনে মনে ভেঙে উঠল। ঢং। তারপর মৃদু স্বরে বলল, না রে, এটার আর সৎসাহস হচ্ছে না, থাক। উদিতা কিন্তু ছাড়ার পাত্রী নয়, বলল, না না, তোকে এখানে খুলে দেখতে হবে, এখনই দেখ। রাহুল হাঁ করে উদিতার দিকে চেয়ে আছে। দীর্ঘ 10 বছরে কাকেই ভালোবেসেছে সে? আগের উদিতা আর আজকের উদিতার ফারাক অসীম। অবশেষে উদিতার জোড়াজুড়িতেই বাধ্য ছেলের মতোই খুলতে হলো রঙিন মোড়কটা। রাহুল মোড়ক খুলছে, আর সাথে সাথে তার এও মনে হচ্ছে তার বুকের পাঁজরের হাড়গুলো যেন কেউ এক এক করে খুলে নিচ্ছে। অবশেষে মোড়ক খুলল। উদিতার মুখে কথা নেই, কথা নেই রাহুলেরও। চারিদিকে যেন এক নিস্তব্ধতা। কিন্তু এ কি? এ তো বিয়ের কার্ড নয়, এ তো একটা বই। সাদা কাভারের ওপর লাল তুলির টানে ভারী সুন্দর উপরের মোড়কটা। বইয়ের ওপর লেখা, রাহুল ওয়েডস উদিতা। নিচে বইয়ের ডান দিকে লেখা কলমে কথা সাহিত্যিক রাহুল বোস। রাহুল কি বলবে বুঝতে পারছে না। তাহলে এই সেই বই, কিন্তু উদিতার কাছে কিভাবে এলো এই বই? রাহুল ভুলেই গেছে উদিতা তার পাশে বসে। সে উদিতার উপস্থিতি অগ্রাহ্য করে বইয়ের পাতা উল্টে সূচিপত্রে গেল। এ কি? এ যে তারই লেখা গল্পগুলোর নাম, হুবহু এক, কিন্তু কিভাবে? আরও পাতা উল্টে দেখল, হ্যাঁ, লেখাগুলো তারই। রাহুল বলল, উদিতা, এই বই। কিন্তু রাহুলের মুখ থেকে আর কোনো কথাই বেরোল না। উদিতার দিকে চেয়ে তাকাতেই তার সমস্ত কথা বন্ধ হয়ে গেল। উদিতা রাহুলের দিকে চেয়ে রয়েছে এক দৃষ্টিতে। তার মুখে এক প্রশান্তের হাসি, চোখে জল। রাহুল তার দুহাত দিয়ে উদিতার মুখ নিজের হাতে নিয়ে বলল, উদিতা, এই বই তো আমার লেখা গল্প, এসব কি? রাহুলেরও চোখ ছলছল করছে। উদিতা নিজেকে সামলে বলল, আমার এক পরিচিত আত্মীয়র পাবলিকেশন এটা। তোর জন্য এর থেকে ভালো উপহার আর কিছু খুঁজে পেলাম না। তুই যে আমাকে গল্পগুলো উপহার দিতিস, ওগুলোই আমি ছাপিয়েছি। আর আমি শিওর রেসপন্স ভালো হবে। তুই খুশি তো? আসলে উদিতা জানে না এই বইয়ের রেসপন্স কি। এই কয়েকদিনে দাবা নলের মতো বিক্রি হয়েছে এই বই। রাহুল আজ কতটা খুশি সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছে উদিতা। রাহুল বলল, আমি জানি চাকরিটাও দরকার, বিশ্বাস কর। আমি আর কিচ্ছু জানতে চাই না। তোর উপর কোনো চাপ নেই। মা বাবাকে তাহলে বলি এবার কথা বলতে বাড়িতে। রাহুল খানিকক্ষণ চুপ করে থেকে ভাবল, তার মানে আজ সকালে যে প্রকাশক আর পত্রিকার ফোন এসেছিল সেটা সত্যি তার জন্য। সেই রাহুল বোস, তাহলে সে নিজেই। সে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তার মনে যেন হাজার আতশবাজির আলো। কিন্তু উদিতা এসবের কিছুই জানে না।
উদিতা বলল, কি রে, কি ভাবছিস এখনো? এবার তো বল, কি বলবি বলছিলে? রাহুল হঠাৎ যেন সম্বিত ফিরে পেয়ে বলল, উদিতা, উদিতা, আমি চাকরি পেয়েছি, আমি পেয়ে গেছি চাকরি উদিতা। উদিতা অবাক হয়ে বলল, মানে কি বলবি তো? জানিস আজ। রাহুল সব বলল উদিতাকে। রাহুলকে কথাগুলো শেষ করতে না দিয়েই আচমকা নিজের ভালোবাসার আবরণে জড়িয়ে নিল উদিতা। উফ, কি অপার শান্তি! এটাই তো কতদিন ধরে পাচ্ছিল না উদিতা। কিছু না পেয়েও যেন সবটুকু পাওয়ার সুখ এখানে। আস্তে আস্তে রাহুলের হাত দুটো আর শুনল না কোনো কথা, জড়িয়ে ধরল তার প্রাণের মানুষটাকে, যাকে ছাড়া বাঁচার চেষ্টা করে একটু একটু করে মরে যাচ্ছিল। তাকে ছাড়া বাঁচা আজ অসম্ভব। হাউ হাউ করে কাঁদছিল উদিতা। রাহুলের চোখেও বাঁধ ভেঙেছে তখন। গভীর চুম্বনে আবদ্ধ হলো দুটি ঠোঁট। কুয়াশার চাদর যেন জড়িয়ে নিয়েছে ওদেরও। দূরের সেই নৌকা এখন অনেক কাছে। ঘাটের একদম কাছে এসে মাঝি বলল, বাবু, ও বাবু, চড়বেন নাকি নৌকা? আসুন না, দিদিমণিকে ঘুরাবেন। আসুন, আসুন না বাবু। উদিতা তখন রাহুলের কাঁধে মাথা রেখে। রাহুল মৃদু কণ্ঠে বলল, যাবে নাকি উদিতা? উদিতা অবাক হয়ে দেখল রাহুলের দিকে, বলল, তুই আবার তুমি বলছিস কেন? বারে, তুই তো আর আমার প্রেমিকা নেই, তুই তো আমার। লজ্জায় উদিতার গাল দুটো লাল হয়ে উঠল। হো হো করে হেসে উঠল রাহুল। মাঝি আবার ডেকে বলল, বাবু, বাবু আসুন না। হ্যাঁ হ্যাঁ, আসছি মাঝি ভাই, দাঁড়াও। দুজনে নৌকায় উঠে পাশাপাশি বসল। মাঝি নৌকা ছাড়ল। শরৎ রাতের আকাশ কুয়াশার চাদরে ঢাকা। নদীর জল কলকল করছে। সব মিলিয়ে যেন এক মায়াবী পরিবেশ। মাঝের টিমটিমে লণ্ঠনের আলোয় উদিতা দেখল একটি মেয়ে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে ঠিক মাঝির পাশে। উদিতা জিজ্ঞেস করল, মাঝি দাদা, ওই মেয়েটি কে গো? মাঝি লাজুক সুরে বলল, আগে দিদিমণি, ও আমার বউ। আমরা এই নৌকোতেই থাকি কিনা। বলে হেসে উঠল। রাহুল ও উদিতা পরস্পরের দিকে তাকালো। উদিতা শক্ত করে চেপে ধরল রাহুলের হাত। কুয়াশার চাদরে তাদের নৌকাটা আবছা হয়ে গেল দূরে, অনেক দূরে। শুনছিলেন আমাদের আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আজ গল্প পাঠিয়েছিলেন গল্পের সূত্রধার দেবাঞ্জন, রাহুলের ভূমিকায় দেবজ্যোতি, উদিতার ভূমিকায় জিয়া ও অন্যান্য চরিত্রে দেবাঞ্জন। আরও এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বাচিক অরিজিনালস। নমস্কার।